আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গুম ও বিচার বহির্ভূত হত্যার 2 মামলায় 13 জন এবং জুলাই হত্যা মামলায় 2 জন সহ মোট 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 8:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। পরে তাদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যানে করে সেনানিবাসে ঘোষিত সাব জেলে নেওয়া হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। কড়া নিরাপত্তা ব্যবস্থায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে বুধবার সকাল 7:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদেরকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল 8:15টায় ট্রাইব্যুনালের এজলাসে বসেন বিচারপতিরা। পরে 3 দফায় আসামিদের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত। সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিকটিমকে 2016 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল 24 জন। সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20শে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। শুনানির সময় আসামিদের পক্ষে জামিন এবং কারাগার থেকে অনলাইনে হাজিরা নেয়ার আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু সেই আবেদন যথাযথ না হওয়ায় পরবর্তী শুনানির দিন ওই 2 আবেদনের উপর শুনানি হবে। আমরা জানি তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু সেইটা পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে। তারা কখনোই গ্রেপ্তার ছিল না। তারা ইতিপূর্বে আপনারা জানেন যে সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছিল, সেইখানে তারা বলছে যে তারা আর্মির হেফাজতে আছে। সেটা আর্মি আইন অনুযায়ী তারা অ্যাটাচ ছিল এবং তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমর্পণ করছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার অ্যাপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছে। এখানে কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাদের এই ঘটনার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তদুপরি যেহেতু তাদের নাম এখানে আসছে, তাদের নামে চার্জ দাখিল করা হয়েছে, তারা তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সামনে দেখবে যে তারা কতটুকু অপরাধ করেছে কি করে নাই। আসামিদের মধ্যে 1 জন মেজর জেনারেল, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল, 3 জন লেফটেন্যান্ট কর্নেল ও 1 জন মেজর রয়েছেন। এদের মধ্যে 3 জন হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক। নানা জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনার পর 15 জন ঊর্ধ্বতন সামরিক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এখন মামলার বাকি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণ হবে তারা এসব গুম এবং বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত কিনা, আর জড়িত হলে তাদের শাস্তি কী হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে গুমের মামলার আসামি সেনা কর্মকর্তা কারাগারে পাঠানোয় সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ব্যক্তিরা। এই বিচারের মধ্য দিয়ে ভবিষ্যতে গুম খুনের সংস্কৃতি চিরতরে বন্ধ হবে বলে আশা করছেন তারা। তবে ক্যান্টনমেন্টে বিশেষ কারাগারের স্থাপনে বৈষম্য তৈরি হচ্ছে বলেও অভিযোগ তাদের। নূর হোসেনের রিপোর্ট। গুমের 2 মামলার আসামি সেনা সদস্যদের আনার আগ থেকেই আদালত চত্বর ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। ক্যান্টনমেন্ট থেকে আদালত পর্যন্ত সড়কের প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায়।
গুমের আসামিদের বিচারের আওতায় আনায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও গুমের শিকার ব্যক্তিরা। প্রতিহিংসা নয়, বরং ন্যায় বিচারের স্বার্থে এই বিচার জরুরি বলে মনে করছেন তারা। জানান, সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। তবে সেনা সদস্যদের ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে রাখায় ক্ষোভ প্রকাশ করেন গুম ফেরত ব্যক্তিরা। অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। 5 আগস্টের পর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর আহ্বানও জানায় মামলার বাদীপক্ষ। যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে, তাদেরকেও জবাবদিহির আওতায় আনা উচিত, যাতে যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে। আরও আহ্বান জানাচ্ছি, ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থিত সাব জেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য, সার্ভিং সেনা সদস্যের সাথে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয়, আমরা যারা ভিকটিম এবং সাক্ষী আছি, আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি। ভবিষ্যতে আর কোনো কর্মকর্তা যাতে এমন অপরাধে না জড়ায়, সে প্রত্যাশা গুম ফেরত ব্যক্তিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না এবং নির্বাচন কমিশনও কোনো কর্মকর্তাকে চাপ প্রয়োগ করবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। প্রশিক্ষণ কর্মশালায় ইউএনওদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনারগণ। তারা জানান, এবারের নির্বাচনে কোনো পোস্টার থাকবে না, তবে ডিজিটাল বোর্ড এবং ব্যানার রাখা যাবে। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন। বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরফাত ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরফাত, জানতে চাচ্ছিলাম যে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? মালিহা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের ঘটনার আজকে ৫ম দিন অতিবাহিত হচ্ছে। এই বিমানের যে অগ্নিকাণ্ডের ঘটনা কার্গো কমপ্লেক্সে, তারপর থেকে কিন্তু যেখানে নিয়মিত পণ্য খালাস করা হতো আমদানিকৃত, সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে গতকাল থেকে ৯ নম্বর গেট দিয়ে আপাতত পণ্য খালাস হচ্ছে, কিন্তু সেটি খুবই ধীরগতিতে হচ্ছে এবং এখানে যেহেতু অস্থায়ী পণ্য খালাসের একটি স্থান নির্ধারণ করা হয়েছে, তার ফলে কিন্তু যে সকল আমদানিকৃত পণ্য রয়েছে সেগুলো কিন্তু অসুরক্ষিত অবস্থায় রয়েছে। এবং আমরা সকাল থেকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন এবং আমদানিকারকরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেমনটি অভিযোগ করছেন, পণ্য খালাসের ক্ষেত্রে ধীরগতির যে একটি এবং দীর্ঘসূত্রিতার যে একটি ব্যাপার, সেটি লেগে যাচ্ছে। কেউ কেউ গতকাল থেকে অপেক্ষা করে আজকে সকালে পণ্য পাচ্ছেন, আবার অনেকের ক্ষেত্রেই 1-2 দিন সময় পার হয়ে যাচ্ছে। এবং তারা আরেকটি বিষয় যেটি অভিযোগ করছেন, তারা ভেতরে গিয়ে তাদের পণ্য চিহ্নিতকরণের কাজটি করতে চাইলেও এখন পর্যন্ত কিন্তু তারা সেই অনুমতি পাচ্ছেন না। বিমান কর্তৃপক্ষ তাদেরকে যেমনটি জানাচ্ছেন, তদন্ত কমিটির প্রতিবেদন
প্রতিবেদন প্রকাশের পর তারা যখন অনুমতি পাবেন তখন তারা দুর্ঘটনাস্থলে পৌঁছিয়ে তারা সেটি দেখতে পারবেন। এবং একই সাথে 9 নম্বর গেট দিয়ে যখন তাদের আমদানিকৃত পণ্য খালাস হচ্ছে সেটিও কিন্তু তারা দেখে নেওয়ার সুযোগটি পাচ্ছেন না। তারা যেমনটি বলছেন, একদিকে যেমন রৌদ্রের একটি তীব্রতার ব্যাপার রয়েছে, যেখানে এখানে আমদানিকৃত পণ্যের মধ্যে কাঁচামাল বেশি থাকে, সেটি তৈরি পোশাক এবং ওষুধ শিল্পের যে সকল কাঁচামাল সেগুলো থাকে। তারা যেটি বলছেন, অতি তাপমাত্রায় কিন্তু এর যে নষ্ট হওয়ার বা গুণগত মান সেটি কিন্তু নষ্ট হতে পারে। একই সাথে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সব মিলে তারা যেমনটি বলছেন, তাদের পণ্যগুলো অসুরক্ষিত অবস্থায় রয়েছে এবং একটি নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, এমনটিও তারা বলছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো কমপ্লেক্সের অগ্নি দুর্ঘটনার সর্বশেষ তথ্য। মালিহা, জানছিলাম বিমানবন্দরের অগ্নিকাণ্ড সম্পর্কিত তথ্য। সম্প্রতি ঠান্ডা, জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন অনেকে। ডেঙ্গুর প্রাদুর্ভাবও আছে। মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের, যুক্ত হচ্ছেন তার সাথে। সালাউদ্দিন, ঠান্ডাজনিত রোগ ও ডেঙ্গু আক্রান্তদের সম্পর্কে কি খবর আছে আপনার কাছে জানাবেন? আর হাসপাতালে রোগীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? মালিহা, আমরা সকাল থেকেই মহাখালী ডেঙ্গু হাসপাতালে আছি এবং দেখতে পেয়েছি যে সকাল থেকে প্রায় শত শত রোগী হাসপাতালে এসেছেন এবং তার অধিকাংশই ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছে এবং ঠান্ডা নিয়ে, জ্বর নিয়ে আসছেন এবং তাদেরকে সাময়িক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে অনেকে ডেঙ্গু আক্রান্ত এবং তাদেরকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার ফলে তাদেরকে অনেককেই ভর্তি দিয়েছেন আমরা দেখতে পেয়েছি এবং রোগীর বেশ ভিড় লক্ষ্য করা গেছে। আরেকটি বিষয় হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রায় 251 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন প্রায় 60,000-এরও অধিক। তো সচরাচর আমরা দেখতে পাই যে মে, জুন, জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি থাকে, গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা গেছে। কিন্তু এই বছরের পরিসংখ্যানটা সম্পূর্ণ ভিন্ন রকম দেখা যাচ্ছে। কারণ হলো, জুলাই মাসের আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 10,000, সেটি সেপ্টেম্বরে যে দাঁড়িয়েছে প্রায় 15,000-এরও অধিক এবং 21 দিন পার হয়েছে। 21 দিনে এখন পর্যন্ত 14,363 জনে আক্রান্ত হয়েছে এবং 21 দিনে এখন পর্যন্ত 14,363 জনে আক্রান্ত হয়েছে এবং 55 জনের মতো মৃত্যু হয়েছে, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানতে পেরেছি। এছাড়া এখন পর্যন্ত 2,000-এরও অধিক ডেঙ্গু রোগী সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। মালিহা, জানছিলাম হাসপাতাল পরিস্থিতির খবর। নওগাঁয় জানান দিচ্ছে আগমনী শীতের বার্তা। ভোর আর রাতে আশপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়। কৃষকরা শুরু করছেন শীতকালীন সবজির চাষ। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। উত্তরের অনেক জেলায় শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে, তেমন একটি জেলা নওগাঁ। এই চিত্র বলে দিচ্ছে শীত এলো বলে। রাত হলে জেলা জুড়ে হিমহিম ঠান্ডা আর সকালে চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। কৃষকেরা শীতকালীন সবজির চাষাবাদ শুরু করেছেন, বিশেষ করে ফুলকপি, শিম, মূলা সহ অন্যান্য সবজি। বাজারেও দাম পাচ্ছেন ভালো। যত প্রকারের তরকারি সবজি আছে, সমস্ত কিছু সবজি আমরা করি। আমরা বেগুন 100, 110 গেল, ফুলকপি 100, 120, 150। কৃষকদের সবসময় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। যদিও বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কৃষকের, কিন্তু দামের দিক দিয়ে কৃষকরা পুষায় নেবে এবং ফলশ্রুতিতে ফাইনালি কৃষকরা লাভবান হবে। চলতি মৌসুমী জেলায় 2,755 হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে, যা উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি। এনটিভি নিউজ ডেস্ক। আগামী 28 অক্টোবরের পরেই বিপিএল এ অংশগ্রহণকারী দলগুলোর নাম জানা যাবে। আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি শুধু বিপণন ও সম্প্রচার সত্ত্ব নিয়েই কাজ করবে। এসব তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আইএমজির পার্টটা হচ্ছে মোস্টলি মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল পার্ট। আমাদের স্পন্সরশিপ প্লাস হচ্ছে মিডিয়া রাইটস, ওগুলো আইএমজি দেখবে। আর দলের ব্যাপারটা যেটা ইতিপূর্বে বলা হয়েছে, আমরা সর্বোচ্চ 6টা দল পর্যন্ত অ্যাকোমোডেট করতে পারবো এই বছর। আচ্ছা, অনেকেই আমাদের সাথে আনঅফিসিয়ালি যোগাযোগ করেছেন রিগার্ডিং আমাদের প্রসিডিউর এবং তাদের কিছু কোয়ারি থাকলে এই জিনিসগুলো জানার ব্যাপারে। সো সেখানে আমরা আসলে আমাদের ডেডলাইন যেটা 28 অক্টোবর, তার আগ পর্যন্ত বলা যাবে না কতগুলো দল অ্যাপ্লাই করেছে। তারপরেই তো আপনারা জানতে পারবেন যে এক্স্যাক্টলি কতগুলো দল অ্যাপ্লাই করছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।